ওয়েলকাম টু অমরেশ মন্ডল টিউটোরিয়াল চ্যানেল। দেখো আজকে নবম শ্রেণীর থার্ড সেমিস্টার এক্সামে 3 নম্বর স্কুল গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের সমস্ত অবজেক্টিভ ফিজিক্স এবং কেমিস্ট্রির উত্তর করে দেখাচ্ছি। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখানে দেখবে প্লে লিস্ট থাকবে, সেখান থেকে স্কুল 1 এবং 2 দেখে নিতে পারবে। তাহলে শুরু করছি। দেখো 1-1 কোনো ভৌত রাশি মাত্রার সংকেত m⁴x l⁴y t⁻−2, তাহলে এখানে x সমান যদি 1 হয়, y সমান 2, z সমান -2 হলে রাশিটি কি? আমরা জানি যে এখানে দেখো কার্য, প্রথমটা কার্যের মাত্রা হচ্ছে m⁴1, তারপর হচ্ছে l⁴2 এবং t⁻−2। তাহলে এখানে কিন্তু এটাই দেওয়া আছে, দেখো x সমান 1, x এর মান 1, y সমান 2, z সমান -2। তাহলে এটা অ্যান্সার হবে কার্যের মাত্রা। সি দেখ। দ্বিতীয় কোশ্চেন, প্রদত্ত যে রাশিটির মাত্রা নেই কিন্তু একক আছে সেটি কি? তাহলে এটা হবে কোণের একক হয় রেডিয়ান, কিন্তু মাত্রা নেই, এটা বি দেখ। এটা অঙ্ক দিয়েছে, দেখো বলেছে স্থির অবস্থায় থাকা একটি বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটি 8 সেন্টিমিটার/সেকেন্ড সমত্বরণে চলতে শুরু করে। তাহলে 12 সেকেন্ড পর বস্তুটির চূড়ান্ত বেগ কত হবে? তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে বলেছে ত্বরণ এবং সময় দেওয়া আছে। তাহলে আমরা জানি ভি অন্তিম বেগ সমান প্রাথমিক বেগ, ভি সমান ইউ প্লাস এটি। তাহলে প্রাথমিক বেগ 0, এখানে বলেছে স্থির অবস্থা, তাহলে ইউ সমান হচ্ছে 0, ইউ সমান 0, ত্বরণ এ আর সময় হচ্ছে টি। তাহলে এটা হচ্ছে 8 আর সময় হচ্ছে তোমার 12 সেকেন্ড। তাহলে গুণ করলে হবে 96 সেন্টিমিটার/সেকেন্ড। তাহলে অ্যান্সার হবে 96 সেন্টিমিটার/সেকেন্ড। কোনটি ক্ষেত্রজনিত বল নয়? কোনটি ক্ষেত্রজনিত বল নয়? এটা আমরা জানি ঘর্ষণ বল, এটা হচ্ছে স্পর্শ। ধরো একটা টেবিলের উপরে একটা বস্তুকে রাখা হলো বা বইকে রাখা হলো, সেটা হচ্ছে স্পর্শজনিত বল। তাহলে এটা হচ্ছে ক্ষেত্রজনিত বল নয়, ঘর্ষণ। কার্যক্ষমতা এবং সময়ের মধ্যে কি সম্পর্ক? আমরা জানি ক্ষমতা সমান কার্য/সময়, এটা হবে বি দাগ। 10 গ্রাম জলে 420 জুল তাপ সরবরাহ করা হলে জলের তাপমাত্রা বৃদ্ধি কত পাবে? তাহলে এখানে দেখো আমরা এটা সূত্র করতে পারি। 6 দাগ ভিআই কিউ সমান এম এস ডেল্টা টি, উষ্ণতার পার্থক্য। তাহলে এখানে বলেছে 420 জুল, ভর দিয়েছে 10 গ্রাম, আর আপেক্ষিক তাপ মানে যেটা জলের আপেক্ষিক তাপ চলে আসবে 4.2 মানে জুল পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, এটা এসছে ইন্টু ডেল্টা টি। তাহলে এসআই মান বসিয়ে দিলাম, এটা 4.2। তাহলে ডেল্টা টি সমান হয়ে যাচ্ছে 420/4.2কে 10 দিয়ে গুণ করলে 42, তাহলে এটা কেটে 10 হবে। তাহলে ডেল্টা টি সমান 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই সূত্র মনে রাখবে, কিউ সমান এমএসটি মানে ডেল্টা টি মানে হচ্ছে উষ্ণতার পার্থক্য। হ্যাঁ, এইখানে 4.2 বসাবে, তাহলে অ্যান্সার আসবে 10 ডিগ্রি সেলসিয়াস। সি দাগ। এবার দেখো 10 ডিগ্রি সি ও 40 ডিগ্রি সি তাপমাত্রায় থাকা সমভরের দুটি তরল পদার্থ মিশ্রিত করলে মিশ্রণের তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তরল দুটির আপেক্ষিক তাপের অনুপাত কত? যেহেতু সমভরের বলেছি, একটা তাপমাত্রা 10 ডিগ্রি, এটা 40 ডিগ্রি। ধরো তাহলে আমরা এটা শর্তে লিখতে পারি, যেহেতু ভর সমান, তাহলে এম একটা আপেক্ষিক তাপ এস। তাহলে যেহেতু এটা মিশ্রণের উষ্ণতা হচ্ছে 15 আর প্রাথমিক উষ্ণতা 10, তাহলে 15 - 10 সমান সমান সমভর। তাহলে দুই ক্ষেত্রে এম হবে S2, এটা হচ্ছে 40 - 15, এই যে বেশি উষ্ণতাটা হচ্ছে 40। তাহলে এখান থেকে বিয়োগ করলে 5S1 সমান সমান বিয়োগ করলে 25S2। তাহলে S1/S2 দুটো আপেক্ষিক তাপ হচ্ছে S1 S2, তাহলে এখানে বা লিখব সমান সমান 25/5, তাহলে কাটলে এটা 5 হবে। তাহলে S1 অনুপাত S2 সমান সমান 5:1।
তাহলে অ্যান্সার চলে আসলো 5:1। প্রথমটা কোনটি উচ্চ অবস্থান্তর? এটা হচ্ছে বাষ্পীভবন। বায়ুতে শব্দের বেগ 335 মিটার পার সেকেন্ড। তাহলে সৌরশলাকার কম্পাঙ্ক যদি 770 হার্টজ হয় তাহলে তরঙ্গদৈর্ঘ্য 70টি বের করতে হবে। তাহলে আমরা জানি ভি সমান এন ল্যামডা। ভি হচ্ছে বেগ, এন হচ্ছে কম্পাঙ্ক, ল্যামডা তরঙ্গদৈর্ঘ্য। তাহলে ল্যামডা ইকুয়াল টু এখানে বেগের তরঙ্গদৈর্ঘ্য, তাহলে ভি বাই এন। ভি হচ্ছে 335 আর এন হচ্ছে 770। এটা যদি ভাগ করো 335কে 770 দিয়ে ভাগ করলে মোটামুটি যেখানে 770 335, তাহলে অ্যান্সার এটা চলে আসবে ভাগ করলে 0.435 মিটার। 5 দিয়ে কাটবে কিন্তু আমি সরাসরি ভাগ করে দিয়েছি ক্যালকুলেটারে, এটা পেয়েছি 0.435। বললাম 5 লিখেছি আমি, ঠিক আছে। তাহলে এটা 0.43, তার মানে এটাই আসবে অ্যাপ্রক্সিমেট, এটা লেখা যায় 0.4, ঠিক আছে। নেক্সট দেখো শব্দের কম্পাঙ্ক যে এককে পরিমাপ করা হয় সেটা হচ্ছে হার্টজ। এক বেল সমান কত ডেসিবেল? এক বেল হচ্ছে 10 ডেসিবেল। 2 কেজি ভর একটি বস্তুর গতিশক্তি 4 জুল। তাহলে বস্তুর বেগের মান কত হবে? তাহলে আমরা জানি গতিশক্তি ই সমান হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। তাহলে এখানে গতিশক্তির 4 জুল দিয়েছে, হাফ ইন্টু এম, এম হচ্ছে 2 কেজি, ইন্টু ভি স্কোয়ার। এটা কেটে গেল। তাহলে ভি স্কোয়ারটা যদি এবারে নিয়ে আসি, ভি স্কোয়ার সমান 4, তাহলে ভি সমান প্লাস মাইনাস √4। তাহলে ভি সমান প্লাস মাইনাস 2 হবে। কিন্তু এখানে দেখো একটাই পজিটিভই ধরলাম, 2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। ভি সমান 2 মিটার পার সেকেন্ড। দুটি বস্তু তাপীয় সামনে থাকবে যদি তাদের উষ্ণতা সমান হয়। এটা হবে উষ্ণতা। ইয়ং গুণাঙ্ক শুধুমাত্র কঠিন পদার্থের বৈশিষ্ট্য। কঠিন পদার্থের বৈশিষ্ট্য এসআই পদ্ধতিতে ঘাতের একক কি? এটা অ্যান্সার আসবে নিউটন। রাবারের স্থিতিস্থাপকতা, সত্য মিথ্যা? রাবারের স্থিতিস্থাপকতা ইস্পাতের তুলনায় অনেক বেশি। না, এটা ভুল আছে, এটা মিথ্যা হবে। কারণ সমপরিমাণ বিকৃতি সৃষ্টি করতে মানে ইস্পাত এবং রাবারের মধ্যে বেশি বল প্রয়োগ করতে হয়। মানে একই পরিমাণ বিকৃতি সৃষ্টি করতে বেশি বল কার উপর প্রয়োগ করতে হবে? ইস্পাত। এই জন্য এর ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতার মান বেশি হয়। ব্যাসার্ধ বাড়লে প্রান্তীয় বেগ বেশি হয়, এটাও মিথ্যা। সাধারণত ব্যস্তানুপাতিক হয়, ব্যাসার্ধ বাড়লে প্রান্তীয় বেগ কমে যায়। তরলতার মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বদা হ্রাস করতে চাই, কিন্তু এখানে বলেছে বৃদ্ধি করতে চাই। সারফেস টেনশন বা পৃষ্ঠ টানের জন্য আমরা কি জানি? যে তরলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বদা হ্রাস করে, তাহলে এটাও মিথ্যা হবে। অবাধে পতনশীল বস্তুর গতি সমতরণযুক্ত সরলরেখী গতি, এটা সত্য। এম ক্যাপিটাল এল রাশিটি দ্বারা পদার্থের তাপগ্রাহিতা জলসম, এটা ভুল হবে কারণ তাপগ্রাহিতা জলসম দুটোকেই এম এস দ্বারা প্রকাশ করে। এখানে এম এল বলেছে, এটা যে পদার্থের অবস্থার পরিবর্তনকে প্রকাশ করে, তাহলে এটাও হবে মিথ্যা। দেখো সরি এখানে কিছু পড়েছে। দেখো আপেক্ষিক গুরুত্ব, ম্যাসিংটা ও জল ছিল। আপেক্ষিক গুরুত্ব হচ্ছে এটা একক বিহীন রাশি, এটা সি দাগ হবে। কম্পাঙ্কের মাত্রীয় সংকেত T⁻⁻1। আর চাপের মাত্রীয় সংকেত, এটা ভুল আছে প্রিন্টিং, এটা T⁻⁻2 হবে। mL⁻⁻1 T⁻⁻2 হবে। হ্যাঁ, তরলের ইয়ং গুণাঙ্ক 0, এটা অ্যান্সার হবে বি এরটা। আই এম সরি, এই যে পেজটা একটু নোংরা হয়ে গেছে। 1 মিটার দৈর্ঘ্যের কোন স্থিতিস্থাপক বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন 2 সেন্টিমিটার হলে অনুদৈর্ঘ্য বিকৃতি কত হবে? তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি একটা সূত্র আছে, অনুদৈর্ঘ্য বিকৃতি। বিকৃতি হচ্ছে যে দৈর্ঘ্যের যে পরিবর্তন, দৈর্ঘ্যর
পরিবর্তন, দেখতে পাচ্ছি সবাই, দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য। হ্যাঁ, দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে এখানে দৈর্ঘ্যের পরিবর্তন কত সেন্টিমিটার হয়েছে? 2 সেন্টিমিটার। আর প্রাথমিক দৈর্ঘ্য ছিল 1 মিটার। ভালো করে দেখো, এটা মিটার, এসআই একক, এটা সিজিএস। মিটারটাকে 100 সেন্টিমিটারে নিয়ে আসলাম। তাহলে এর কোনো একক নেই, কারণ বিকৃতি হচ্ছে দৈর্ঘ্যের একক দুটোই, তাহলে কেটে গেল। তাহলে এটা হবে 0.02। তাহলে প্রথম উত্তরটা আসলো 0.02। ক্যালোরিমিতি মূলনীতি প্রযোজ্য হওয়ার শর্ত, এটা দেখে নাও। অভিনব 144 পাতায় আছে, তাপের আদান প্রদান শুধু বস্তুদ্বয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটা শর্ত। অথবা এটা লিখবে, পারিপার্শ্বিকের সঙ্গে তাপের আদান প্রদান হওয়া চলবে না, আর বস্তু দুটির মধ্যে রাসায়নিক বিক্রিয়ায় কোনোরূপ তাপ সৃষ্টি বা শোষণ হওয়া চলবে না। দেখো নেক্সট বলেছে পূর্ণকম্পন বলতে কি বোঝায়? পূর্ণকম্পন হচ্ছে, এটা লিখে দেবে, এটা পেজ নাম্বার 154 পাতা, অভিনব। কোনো বস্তু বা কোনো কণা যদি এমনভাবে গতিশীল হয় যে তার সাম্য অবস্থান সাপেক্ষে নির্দিষ্ট সময়ে একই পথ অতিক্রম করে এবং গতিপথের যে কোনো একটি বিন্দুতে পর্যায়ক্রমে বিপরীত দিক থেকে অতিক্রম করে, তাকে বলা হয় কম্পন। ঠিক আছে, পেজ নাম্বার 154। নেক্সট দেখো, অসংরক্ষী বল কাকে বলে? এটা বইয়ে অনেক বই পাবে না, তবে এটা লিখে রেখেছি। দেখো, যে বলের দ্বারা কোনো বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে সরাতে কৃতকার্য লেখো ভালোভাবে, কৃতকার্য পথের উপর নির্ভর করে এবং পূর্ণ চক্রের জন্য কৃতকার্য শূন্য হয় না, সরি, তাকে বলে অসংরক্ষী বল। এটা স্ক্রিনশট নেবে, এখান থেকে লিখে নেবে। হ্যাঁ, নেক্সট দেখো, সান্দ্রতা এবং ঘর্ষণের মধ্যে একটি পার্থক্য। সান্দ্রতা এবং ঘর্ষণের মধ্যে একটি পার্থক্য, এটা বইয়ে আছে, একবার দেখে নাও। 58 পাতায় আছে অভিনব। এখানে দুটো পার্থক্য আছে, সান্দ্রতা এবং ঘর্ষণ। এটা সহজে, তরলের ক্ষেত্রফলের উপর সান্দ্রতা নির্ভরশীল, তলের ক্ষেত্রফলের উপর ঘর্ষণ নির্ভরশীল নয়। এই পয়েন্টটা লিখে দেবে যারা হয়তো বড়টা উত্তর না পারতে পারো। নেক্সট দেখো, কোনো কণার বেগ ভি সমান এটি স্কোয়ার প্লাস বি বাই টি প্লাস সি। তাহলে এর মাত্রা সংকেত, যেহেতু ভি এই অংশের সঙ্গে আছে, যুক্ত আছে, তাহলে এটা অ্যান্সার হবে এ টি স্কোয়ারের মাত্রা সমান হচ্ছে বেগের মাত্রা। ঠিক আছে, তাহলে এ টি স্কোয়ার এর মাত্রা সমান সমান বেগ হচ্ছে দৈর্ঘ্য বাই সময়, তাহলে এল ইন্টু টি টু দি পাওয়ার -1। তাহলে এর মাত্রা কি বেরোচ্ছে? এল বাই টি টু দি পাওয়ার -1। এই টি স্কোয়ারটা নিচে আসবে, টি স্কোয়ারের ওর মাত্রা আবার হচ্ছে টি টু দি পাওয়ার স্কোয়ার, তাহলে উপরে তুললে এল ইন্টু টি টু দি পাওয়ার -3। এটা অ্যান্সার হবে এল ইন্টু টি টু দি পাওয়ার -3। দেখো রসায়ন পাঠ এখানে করে দিচ্ছি। দেখো, নিউক্লাইড 6C14 এর নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা হচ্ছে, বিয়োগ করতে 14 বিয়োগ 6, তাহলে হচ্ছে 8 হবে। 14 বিয়োগ 6 সমান সমান 8। তাহলে সি দেখো, অ্যালুমিনিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি কোন কক্ষে প্রবেশ করে? অ্যালুমিনিয়াম হচ্ছে 13, অ্যালুমিনিয়াম হচ্ছে 13, এটা ছোটো ছোটো করে লিখি। তাহলে কে কক্ষে দুটো, এল কক্ষে 8টা থাকে, এম কক্ষে 3টে থাকে, এম কক্ষে 3টে। তাহলে অ্যালুমিনিয়ামের হবে শেষ কক্ষে কোন কক্ষ? তাহলে কে এল এম, সি এম হবে। 2 মোল অ্যামোনিয়ার ভর কত? 1 মোল অ্যামোনিয়া NH3, তাহলে এর আণবিক ভর, একটা অণুর ভর কত হবে? হয়তো সকলেই পারবে, তো উপরে দেখাই। নাইট্রোজেন হচ্ছে 14 আর 3টে হাইড্রোজেন, তাহলে হচ্ছে 17। তাহলে 1 মোল, এই অঙ্কগুলো সহজ, একবার দেখবে, প্র্যাকটিস করবে। 1 মোল NH3 ভর, এখানে বলেছে 2 মোল অ্যামোনিয়ার ভর কত গ্রাম? গ্রাম আণবিক ভরে 17 গ্রাম হয়,
তাহলে 1 মোল NH3 ভর হচ্ছে 17 গ্রাম। এবার তো সকলে বুঝে গেছে 2 মোল অ্যামোনিয়ার ভর হচ্ছে 2 গুণ 17 সমান সমান 34 গ্রাম। তাহলে অ্যান্সার হয়ে গেল 34। কোনটি ক্ষারকীয় অক্সাইড? যে সমস্ত অক্সাইড জলের সাথে বিক্রিয়ায় ক্ষার উৎপন্ন করে, যেমন ধাতব অক্সাইড, সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এটসেট্রা। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী প্রধানত নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড। এখানে অপশানে আছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। ফ্লোরাইড জনিত দূষণের কারণে সৃষ্ট রোগ হচ্ছে ফ্লুরোসিস। ফ্লুরোসিস। সর্বজনীন দ্রাবক হচ্ছে জল, কারণ জলের মধ্যে বিভিন্ন প্রকার জৈব অজৈব যৌগগুলি জলে দ্রবীত হয়, এই জন্য ইউনিভার্সাল সলভেন্ট বা সর্বজনীন দ্রাবক বলা হয়। নক নি সিনড্রোম কোন দূষণের ফলে হয়? এটা হবে ফ্লোরাইড। ফ্লোরাইড জনিত দূষণের কারণে। ফ্লোরাইড জনিত দূষণের কারণে। ঠিক আছে, ফ্লোরাইড জনিত দূষণের কারণে। অ্যাসিটোন এবং মিথাইল অ্যালকোহলের মিশ্রণ থেকে উপাদানগুলি কোন পদ্ধতিতে পৃথক করবে? অ্যাসিটোন এবং মিথাইল অ্যালকোহল এটা হচ্ছে তোমার এক মিনিট, এই যে দেখো অ্যাসিটোন বয়লিং পয়েন্ট 56, মিথানল বা মিথাইল অ্যালকোহল 65। এটাকে করা যাচ্ছে আংশিক পাতন প্রক্রিয়া। তাহলে প্রথম উত্তরটা হবে এটা আংশিক পাতন। আংশিক পাতন। বলয় পরীক্ষায় কোন ধরনের বলয় তৈরি হয়? বাদামি। বাদামি বর্ণের। কিরূপ যৌগের ক্ষেত্রে সংকেত ভর কথাটি প্রযোজ্য? এটা হবে আয়নীয় বা তড়িৎযোজী যৌগ। আয়নীয় যৌগের ক্ষেত্রে, কোন যৌগের ক্ষেত্রে? উত্তর হবে আয়নীয়। কোন মৌলের পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা একই হতে পারে? হ্যাঁ, ধরো প্রোটিয়াম, হাইড্রোজেনের আইসোটোপ প্রোটিয়াম, পারমাণবিক সংখ্যাও 1, ভর সংখ্যাও 1। পেট্রোল এবং জলকে এটা পৃথক করা যায় সেপারেটরি ফানেল। অ্যাসিটোন এবং জলকে এটা করা যাচ্ছে তোমার পাতন। আলকাত্রা এবং বেনজিন পৃথক করা হচ্ছে আংশিক পাতন। জৈব অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড, আর দ্বিক্ষারীয় অ্যাসিড আমরা জানি, দ্বিক্ষারীয় অ্যাসিড হচ্ছে সালফুরিক অ্যাসিড। আরেকবার দেখে নাও, প্রথমটা পেট্রোল জল হচ্ছে সেপারেটিং ফানেল, কারণ পেট্রোল জল কখনো মিশবে না, দুটি অমসৃণীয় লিকুইড। অ্যাসিটন জল হচ্ছে পাতন। দেখো জিঙ্কের সাথে ঘন সালফুরিক অ্যাসিডের বিক্রিয়ায় SO3, এটা উত্তর হবে SO2, তাহলে হবে এটা মিথ্যা। পারমাণবিক ভর একটি একক বিহীন রাশি, এটা সত্য। আর পাতিত জল অপেক্ষা আয়নমুক্ত জল বেশি শুদ্ধ। আয়নমুক্ত জলে কোনো আয়ন থাকে না, কিন্তু পাতিত জলে বিভিন্ন ধরনের আয়ন থাকে, এটাও সত্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তাতে মোটিভেশন আসে, আরও হয়তো বিভিন্ন স্কুলের উত্তর আপলোড করব। এবং যাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নেই করে রাখবে, তাহলে আগামী দিনে বিভিন্ন স্কুলের ভিডিও আমি দিতে থাকবো, সমস্ত স্কুলের অ্যান্সার করবো। ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্স। চলো ভালো থেকো। ওকে।